কিরে, তনুর মামলাটার খবর কি? কি আর হবে, থানার ওসিকে 3 লাখ টাকা দিয়েছি, তিনিই সব ব্যবস্থা করছেন। ওই মামলা সাফা পড়ে গেছে রে বন্ধু, ওই মামলা সাফা পড়ে গেছে। ওইটা নিয়ে তোর টেনশন করতে হবে না কিছু। কিন্তু প্রথমে যা ভয় পেয়েছিলাম, মানুষ যেভাবে আন্দোলন করেছিল, ভাবছিলাম এবার বুঝি শেষ। কারণ কাজটা তো তুই আর আমি করেছিলাম। কি বলিস? হা হা হা। আরে বাদ দে তো, বাঙালিরা এমনই, প্রথম প্রথম এমনই করে, কিছুদিন গেলে সব হাওয়া। ওই চিন্তা বাদ দে, এখন নতুন পাখি খোঁজ। অনেকদিন কাঁচা মাংসের স্বাদ পায় না, মজা আর মজা। ঠিক আছে, দেখবানে। যা, এখন অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে বন্ধু, আসি তাহলে। নেশায় বুঁদ হয়ে জীবনের বাড়ি থেকে বেরিয়ে আসলো সাজ্জাদ। রাত 2টা বাজে। চাঁদের আলোয় গ্রাম্য পথঘাট আলোকিত হয়ে রয়েছে। সাজ্জাদ গান গেয়ে গেয়ে মনের আনন্দে ওর বাড়ি ফিরছিল। দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন। হঠাৎ সাজ্জাদের মনে হলো তার পিছনে বুঝি কেউ আছে। সাজ্জাদ পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই। ও আবার হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে আবারও পিছনে কারোর পদশব্দ সে শুনতে পেল। ও আবারও পিছনে তাকালো। সাজ্জাদ মনে মনে ভাবলো, না, কেউ তো নাই। তাহলে কি আমি ভুল শুনেছি? সাজ্জাদ আবারও হাঁটতে শুরু করলো। হঠাৎ সে দেখলো একটু দূরে সাদা কাপড় পরে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির মুখ ঢাকা ছিল। সাজ্জাদ কাছে আসতেই মেয়েটি মিষ্টি কণ্ঠে বলল, ভাইয়া, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? পৌশাচিক দৃষ্টিতে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো সাজ্জাদ। আপনার বাড়ি কোথায়? এই তো সামনেই। স্বাভাবিক কণ্ঠেই বলল মুখ ঢাকা মেয়েটা। এই বলে মেয়েটাকে হাঁটতে বলল সাজ্জাদ। সামনে মেয়েটা হাঁটতে লাগলো, পেছনে সাজ্জাদ। সাজ্জাদ ফোনটা বের করে জীবনকে একটা মেসেজ পাঠালো। মেসেজটা পাঠিয়েই প্ল্যান করলো সাজ্জাদ। 20 মিনিট হয়ে গেল, কিন্তু সাজ্জাদের কোনো বটতলায় চোখে পড়ল না। মেয়েটা সামনে হাঁটছে আর পেছনে সাজ্জাদ হাঁটছে। হাঁটতে হাঁটতে সাজ্জাদ ভাবলো, পথ ভুল করলাম নাকি? পথ ভুল হবে কি করে, ছোটবেলা থেকেই তো এই রাস্তায় চলাফেরা করি। মদকে একটু বেশিই গিলেছি, কিছুই তো বুঝতে পারছি না। তখনই হঠাৎ সামনে একটা কালভার্ট চোখে পড়ল ওর। আতঙ্কে জমে গেল সাজ্জাদ। আরে, এটা তো আমাদের গ্রামের কালভার্ট না, এটা তো 15 কিলোমিটার দূরে। এত তাড়াতাড়ি এখানে আসলাম কি করে? না, মাথায় তো কিছু ঢুকছে না, মদ মনে হয় বেশিই গিলেছি। কালভার্টের কাছাকাছি আসতেই দাঁড়িয়ে পড়ল মেয়েটি। ঘুরে তাকালো সাজ্জাদের দিকে। সাদা কাপড়টা মুখ ও শরীর থেকে সরিয়ে ফেললো ও। মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য ভূমিকম্প অনুভব করলো সাজ্জাদ। আরে, এই যে তনু। মেয়েটির চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। দৌড় দেওয়ার জন্য পা নাড়াতে চাইলো সাজ্জাদ, কিন্তু এক চুলও নড়তে পারল না। তনুর ইশারায় কালভার্টের পাশে ঝাউপের ওপর গিয়ে পড়ল সাজ্জাদ, যেখানে তনুকে মেরে ফেলে রাখা হয়েছিল। অদ্ভুতভাবে হাত পা আটকে গেল মাটিতে সাজ্জাদের। ওর কাছে এসে দাঁড়ালো তনু। ওর বীভৎস চেহারা আর অগ্নিঝরা চোখ দুটো দেখে সাজ্জাদ কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দাও মা, তোমার পায়ে ধরি। তখনই সাজ্জাদের কানে বাজতে লাগলো তনুর সেই অসহায় কণ্ঠ। আমি কি অপরাধ করেছি ভাইয়া, আমাকে এভাবে মারছো? আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া, আমাকে আম্মুর কাছে যেতে দাও। আমি তো তোমাদের ছোট বোনের মতো। আমার সাথে যে অন্যায় করেছিলে, আজ তার কঠিন প্রতিশোধ নেব। দেখ এবার কেমন লাগে। তনুর ইশারায় সাজ্জাদের শরীর 2 খণ্ড হয়ে গেল। এক খণ্ড যেয়ে পড়লো কালভার্টের ওপর, আর এক খণ্ড এসে পড়লো ঝোপঝাড়ের ওপর। তৃপ্তির হাসি ফুটে উঠল তনুর বীভৎস ঠোঁটে।
ওই যে গেল সাজ্জাদ, 10 মিনিট ধরে বটতলা অপেক্ষা করছি, শালার আসার নাম নেই। ওই তো আসছে, আসুক আগে। হঠাৎ দেখলো কালো চাদর মুড়ি দিয়ে সাজ্জাদ আসছে। কাছে আসতেই জীবন বলল, কিরে, ঢং করে চাদর মুড়ি দিয়েছিস কেন? কেউ যেন না দেখে তাই দিয়েছি। ধীর কণ্ঠে বলল সাজ্জাদ। এই পাখিটা কেমন রে? বলিউডের মতো নাকি ঢলিউডের মতো? চল তুই আমার সাথে। একটু নাকি সুরে বলল সাজ্জাদ। হাঁটতে লাগলো ওরা। কিছুক্ষণ বাদেই কালভার্টের কাছে চলে আসলো। অবাক হলো জীবন। পিছনে ফিরে তাকালো জীবন, আরে, ইয়ে তুই কোথায় নিয়ে আসলি? কিন্তু কেউ নেই। আরে গেলি কোথায় তুই? না, আর পারি না। কালভার্টের ওপর ও একা দাঁড়িয়ে আছে। ভয়ে বুক শুকিয়ে গেল ওর। তখনই কোনো এক মেয়ের বীভৎস হাসি শুনে ঝোপের দিকে তাকিয়ে দেখলো ছিন্ন বিচ্ছিন্ন কাপড়ে শুয়ে আছে তনু। এক পা দুপা করে পিছোতে লাগলো জীবন। উঠে ওর দিকে আসতে লাগলো তনু। হঠাৎ কিছুর সাথে পা আটকে গেল ওর। নিচের দিকে তাকিয়ে দেখলো সাজ্জাদের শরীরের অর্ধখণ্ড পড়ে আছে ওর পার কাছে। চিৎকার দিয়ে উঠল জীবন, কিন্তু কোনো শব্দই বের হলো না ওর মুখ থেকে। আর নড়তে পারলও না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর ছিন্ন দেহাংশ হাতে তুলে নিল তনু। না না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও মা। মা, তোমার পায়ে ধরে, তুমি আমার মা, আজ থেকে আমাকে ক্ষমা করে দাও। আমাকে মেরো না, আমাকে মেরো না। সেটা দিয়ে মাথায় জোরে আঘাত করলো তনু। না। উড়ে গিয়ে ঝোপে পড়ল জীবন। হাসি ফুটলো তনুর মুখে। রাতের আধার মিলিয়ে যাওয়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো হারিয়ে গেল তনু। যাবার আগে ধিক্কার দিয়ে গেল মনুষ্য জাতিকে, আর বলে গেল, আমার মতো যারা ধর্ষণের শিকার, পাশবিক নির্যাতনের শিকার, আসো আমার দলে, আমরাই আমাদের বিচার করব। শাস্তি দেব নরপিশাচদের। মানুষের দিকে আর তাকিয়ে থেকো না, ওরা স্বার্থপর। সকালে উদ্ধার করা হলো সাজ্জাদ আর জীবনের ক্ষতবিক্ষত খণ্ড খণ্ড লাশ। পরদিন পত্রিকায় ছাপা হলো খবরটা। আজকের গল্পটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাংক ইউ।